সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শাকিল শেখ। আমি তোমাদেরকে আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম ক্লাসে প্রথম অধ্যায়ে ভৌত জগত রাশি পরিমাপ এটার উপরে আলোচনা করেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম কিভাবে ভৌত রাশিসমূহ পরিমাপ করা যায় এবং এর যন্ত্রপাতিসমূহ, একক, মাত্রা এ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে গতি অধ্যায়টা আলোচনা করব এবং এই গতি অধ্যায়টা হচ্ছে আমাদের মূল প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে এগুলোর মধ্যে প্রধান একটা অধ্যায়। তো গতি অধ্যায় থেকে যা আমরা শুরু করার আগে আমরা জেনে নেই গতি কী। সাধারণত আমরা যারা আশেপাশে যদি তাকাই তাহলে আমরা সব বস্তুকেই মনে হয় থেমে আছে, এটা হচ্ছে স্থির বা স্থিতিশীলতা। এখন যদি ওই বস্তুটা চলতে শুরু করে বা একটু নাড়ানো হয় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাহলেই আমরা বলতে পারি বস্তুটা গতিপ্রাপ্ত হয়েছে বা গতিশীল অবস্থায় আছে। এখন এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাওয়া, অর্থাৎ অবস্থান কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবস্থানটা কি? বস্তুটা, যেমন আমি এইখানে দাঁড়িয়ে আছি, এটা আমার অবস্থান। আমি কিছু সময় পর অন্যদিকে সরে গেলাম, তাহলে আমি কিছুটা গতিপ্রাপ্ত হলাম। এটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন। তাহলে কি হচ্ছে, সময়ের সাথে যদি বস্তু তার অবস্থান বদল করে তাহলেই সেটাই হচ্ছে গতি। এখন গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা গতি যদি বুঝতে চাই তাহলে আমাকে কি করতে হবে, কোনো বস্তুর স্থির বিন্দু আগে নির্ণয় করতে হবে। স্থির বিন্দু কি? বস্তুটা আদি অবস্থায় যেইখানে ছিল সেটাই হচ্ছে তার স্থির বিন্দু। এই স্থির বিন্দুটিকে প্রসঙ্গ বিন্দুও বলা হয়। ধরি আমাদের যে বিদ্যালয়টি আছে, তোমার বাড়ি থেকে যতটা দূরে অবস্থানে আমরা নির্ণয় করব সেটাই হবে, তোমার বাড়িটি হবে স্থির বিন্দু এবং এই স্থির বিন্দুটিকে আমরা গতিশীল অবস্থা নির্ণয় করার জন্য দূরত্বটা নির্ণয় করতে পারবো। তাহলে অবস্থানটা হচ্ছে কি? অবস্থানটা হচ্ছে একটা বস্তু নির্দিষ্ট যে জায়গায় প্রথমে থাকে এবং সময়ের সাথে বস্তুটি যদি এ থেকে বি এর দিকে তার জায়গা পরিবর্তন করে, অর্থাৎ অবস্থান পরিবর্তন করে, সেটাই তাহলে আমরা বলতে পারি বস্তুটি গতিশীল হয়েছে। এবার আমরা সাধারণত দূরত্ব বোঝানোর জন্য যে কথাটি ব্যবহার করি সেটা হচ্ছে একটা বস্তুর একটা অবস্থান থেকে আরেকটা বিন্দু দূরত্ব। এখন ওই যে বস্তুটিকে আমরা স্থির বিন্দু হিসেবে বিবেচনা করছি সেটি যে স্থির থাকবে এমনটি কোনো কথা নেই। যে স্থির বিন্দু এইখান থেকে আরেকটা বিন্দু পর্যন্ত আমি অবস্থান নির্ণয় করছি, এই বিন্দুটা যে স্থির থাকবে এমন কোনো কথা নেই, এটা গতিশীলও থাকতে পারে। তবে আমরা এই স্থির বিন্দুটিকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু হিসেবে বিবেচনা করলে আমরা এই বিন্দুটার এ থেকে বিতে দূরত্ব আমরা যদি 3 সেন্টিমিটার ধরি, তাহলে এ থেকে বি এর দূরত্ব 2 সেন্টিমিটার, সি এর দূরত্ব 2 সেন্টিমিটার, ডি এর দূরত্ব 1 সেন্টিমিটার। দেখো, একটি বিন্দু থেকে বিভিন্ন অবস্থান নির্ণয় করা হয়েছে, দূরত্ব নির্ণয় করা হয়েছে, ঠিক আছে। এখন সময়ের সাথে যে বস্তু যদি তার অবস্থান বদল করে সেটাই হচ্ছে বস্তুর দূরত্ব এবং যে হারে বস্তুটা অবস্থান বদল করবে সেটাই হচ্ছে তার গতি। এখন সকল গতি আসলে আপেক্ষিক গতি। এখানে একটা ব্যাপার আছে, পরম গতি ও আপেক্ষিক গতি। পরম গতি বলতে কি বুঝি? ধরি আমরা নির্দিষ্ট একটা বস্তুর একটা স্থানে বা নির্দিষ্ট বিন্দুতে একটা বস্তু অবস্থান করছে। এখন ওই বিন্দুটা থেকে আরেকটি বস্তু যদি দূরত্ব নির্ণয় করতে যাই বা দূরত্ব অবস্থান করি, ওই বিন্দুটি স্থির রেখে, তাহলে ওই বিন্দুটি যদি গতিশীল হয়, দ্বিতীয় বস্তুটি যদি গতিশীল হয়, তাহলে আমরা বলতে পারি বস্তুটি পরম গতি অপেক্ষায় আছে। আর আপেক্ষিক গতি বলতে কি বুঝাইতেছে? আপেক্ষিক গতি হচ্ছে দুইটি গতিশীল বস্তুর মধ্যে যে অবস্থান বা যে ব্যাপারটা বোঝানো হয় বা যে গতিটি আলোচনা করা হয় সেটি হচ্ছে আপেক্ষিক গতি। আচ্ছা, আপেক্ষিক গতিতে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়। ধরো তুমি বাস স্টেশনে দাঁড়িয়ে আছো, একটা বাস তোমার সামনে দিয়ে চলে গেল। এখন বাসের মধ্যে অবস্থান করা তোমার এক বন্ধু যদি তোমাকে দেখে তাহলে সে ভাববে তুমি গতিশীল অবস্থায় আছো, আর তুমি বাস স্টেশনে দাঁড়ানো অবস্থায় দেখবে যে বাসটি বা তোমার বন্ধুটি গতিশীল অবস্থায় আছে। তাহলে একটার সাপেক্ষে আরেকটা, অর্থাৎ তোমার বন্ধুর সাপেক্ষে তুমি গতিশীল, তাহলে একটি বস্তুর সাপেক্ষে আরেকটি বস্তু যখন গতিশীল থাকবে সেই গতিকে বলে আপেক্ষিক গতি।
যদি তাই হয় তাহলে আমরা আপেক্ষিক গতি বলতে এটাই বলতে পারি যে পৃথিবীতে কোনো বস্তুই কি নয় পরম গতি বা পরম স্থিতিশীল অবস্থায় নেই, সবাই আছে আপেক্ষিক গতিতে বিদ্যমান। যেমন পৃথিবী ঘুরছে, আমরা পৃথিবীর সাপেক্ষে অবস্থাটা হচ্ছে আমরা তো আমরা পৃথিবীর ঘোরাটা অনুভব করতে পারছি না, তবে পৃথিবী ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, সূর্য আবার কি করতেছে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে। এভাবে একটি বস্তুর সাপেক্ষে যখন আরেকটি বস্তু ঘুরছে বা গতিশীল অবস্থায় আছে সেই বস্তুটিকে আমরা বলতে পারি আপেক্ষিক গতি। তাহলে এবার আমরা বিভিন্ন গতি সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখাচ্ছি সরলরৈখিক গতি, খুবই সহজ গতি। চলমান রেখা বা চলমান বিন্দু বরাবর কোনো বস্তুর গতিকে বলা হয় সরলরৈখিক গতি। আমরা যে হাঁটছি সামনের দিকে এই ধরনের গতি সরলরৈখিক গতি, গাড়ি চলছে সামনের দিকে এটা সরলরৈখিক গতি। আচ্ছা, এবার আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি হচ্ছে একটা বিন্দুকে মূল বিন্দু অবস্থান বিবেচনা করে এর চারপাশে সমান দূরত্ব বজায় রেখে যদি কোনো বস্তু ঘূর্ণনশীল হয় তাহলে এই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি। আমরা এই ফ্যান দেখতে পারি, ফ্যানের গতিকে ঘূর্ণন গতি বলা যেতে পারে। তারপরে আছে টারবাইনের গতি, হ্যাঁ, এগুলো হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। এরপর আসি চলন গতি। চলন গতি হচ্ছে যখন চলমান কোনো কণার প্রত্যেকটা বিন্দু একই দিকে গতিশীল অবস্থায় থাকে। চলমান কোনো কণার প্রত্যেকটি বিন্দু যদি একই দিকে গতিশীল থাকে এই ধরনের গতিকে বলে চলন গতি। দেখো আমরা তোমাদের বইতে একটা ছবি আছে, যদি এটা একটা বিমান হয়, জেট বিমান হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একই দিকে গতিশীল না, অর্থাৎ দিক পরিবর্তন করছে। কিন্তু যদি আমরা এরকম দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিমানের প্রতিটি কণায় একই দিকে অবস্থান করতেছে। তাহলে এটা হচ্ছে বক্রগতির উদাহরণ, অর্থাৎ এটা দিক পরিবর্তন করে বাঁকা হয়ে গেছে, এটা হচ্ছে চলন গতির উদাহরণ। এরপর আসি আমরা পর্যাবৃত্ত গতি। যদি কোনো গতিশীল বস্তুকণা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তাহলে তার গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ঘড়ির কাঁটা যে ঘুরছে এটা একটা পর্যাবৃত্ত গতি, কারণ ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করছে। যেমন 12টার ঘরের যদি আমরা হিসাব করি তাহলে ঘড়ির 12টার ঘরের যে সেকেন্ডের কাঁটাটি আছে সেটি ঠিক 1 মিনিট পর পর 12 সংখ্যাটিকে অতিক্রম করছে, তাহলে ঘড়ির কাঁটার গতি একটি পর্যাবৃত্ত গতি। এছাড়া আছে পর্যাবৃত্ত গতির আরও উদাহরণ হচ্ছে তড়িৎ গতি। এই যে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, কারেন্ট ব্যবহার করি, এটাও একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। এছাড়া আছে দোলনায় যে দোল খাচ্ছ তোমরা, সেটার গতিও পর্যাবৃত্ত গতি। সরল দোলকের গতি পর্যাবৃত্ত গতি। এরপর আসি আমরা আরেকটা গতি, এখানে লেখা হয়নি, আরেকটা গতির নাম আছে স্পন্দন গতি। স্পন্দন গতি, স্পন্দন গতিটা কি? স্পন্দন গতি হচ্ছে কোনো একটি গতিশীল কণার অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গতিশীল থাকলে এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। যেমন স্প্রিং, একটি স্প্রিংকে যদি আমি টেনে ছেড়ে দেই তাহলে কিছু সময় সে নিচে এবং বাকি সময় সে উপরের দিকে যাবে, অর্থাৎ তার গতির অর্ধেক কাল থাকবে নিচের দিকে, বাকি অর্ধেক কাল থাকবে কি উপরের দিকে। এই ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। তো শিক্ষার্থীরা তোমরা বিভিন্ন গতি সম্পর্কে জানলে, এবার আমরা কিছু গতি সম্পর্কিত কিছু রাশি সম্পর্কে জানবো। তার আগে আমরা জেনে নেব স্কেলার এবং ভেক্টর রাশি কি। স্কেলার এবং ভেক্টর শব্দ দুটি তোমাদের জন্য নতুন, তোমরা এটা আগে শোনোনি কখনো। স্কেলার কথাটির অর্থ হচ্ছে যে সকল রাশি প্রকাশ করতে কেবল মান প্রয়োজন হয় তাদেরকে স্কেলার রাশি বলে। মান প্রয়োজন হয়, যেমন আমি দোকানে যেয়ে যদি বলি আমাকে 5 কেজি চাল দেওয়া হোক, তাহলে আমাকে দোকানদার নিশ্চয়ই জিজ্ঞেস করবে না যে এটা দিক, আমাকে জানতে চাইবে না, শুধু ওজনটা মেপে আমাকে দিয়ে দিবে। আমি যদি কাউকে জিজ্ঞেস করি এখন কয়টা বাজে, সে বলবে 9টা বাজে বা 10টা বাজে, কিন্তু সে কখনো দিকটা আমাকে জানতেও চাইবো না, সে বলবেও না। তবে এই ধরনের রাশিকে বলা হয় স্কেলার রাশি। তবে যদি এমন হয় যে কোনো রাশি প্রকাশ করতে হলে মানের সাথে সাথে দিকের প্রয়োজন হয়, ওই ধরনের রাশিকে বলে ভেক্টর রাশি। ওই ধরনের রাশিকে বলে ভেক্টর রাশি। যেমন বেগ, ত্বরণ ইত্যাদি ভেক্টর রাশি। এগুলো হচ্ছে বেগ, ত্বরণ, এগুলো সবই কি আমার ভেক্টর রাশি। বল,
এই বেগ কথাটা হচ্ছে কোনো একটা গাড়ি যদি আমার সামনে দিয়ে চলে গেল, আমি দেখলাম এটা খুব দ্রুত চলে যাচ্ছে, খুব খেয়াল করে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে গাড়িটি স্পিড কত ছিল বা স্পিড একটা আন্দাজ করি, একটা স্পিড আমরা বোঝাতে চেষ্টা করি শুধু, তাহলে আমরা বলবো ধরি গাড়িটির স্পিড ছিল 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড আমরা স্পিড বা দ্রুতি বলছি, দ্রুতি। তো এই রাশিটা প্রকাশের জন্য আমার মানের প্রয়োজন হয়েছে, কিন্তু দিকের প্রয়োজন হয় নাই। তাহলে এটা হবে কি একটা স্কেলার রাশি। তবে যদি আমি বলি গাড়িটি 20 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলে যাচ্ছে, তখন আমি বলবো যে এটার সাথে আমার দিকের প্রয়োজন হচ্ছে। তার মানে 20 মিটার পার সেকেন্ড পশ্চিমে, 20 মিটার পার সেকেন্ড পশ্চিমে, তখন আমি এই দ্রুতিটা আমার হয়ে যাবে বেগ। তার মানে যদি একই রাশির যখন আমি শুধু মান প্রকাশ করছি তখন সেটা হচ্ছে স্কেলার রাশি, আর মানের সাথে যখন আমি দিক প্রকাশ করছি তখন এটা হয়ে যাচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়, ভেক্টর রাশি প্রকাশের ক্ষেত্রে এই অ্যারো চিহ্ন ব্যবহার করা হয় অথবা বার চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝলাম যে স্কেলার এবং ভেক্টর রাশি কাকে বলে। যে রাশি প্রকাশ করার জন্য কেবল মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে আমার স্কেলার রাশি। আর যে রাশি প্রকাশ করার জন্য আমার মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেটি হচ্ছে আমার ভেক্টর রাশি। শিক্ষার্থীরা, আমরা এখন স্কেলার এবং ভেক্টর সম্পর্কিত কয়েকটি রাশি নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমার দূরত্ব বা সরণ, আরেকটি হচ্ছে দ্রুতি ও বেগ। আচ্ছা, দূরত্ব ও সরণ বলতে আমরা কি বুঝাই? ধরি আমরা এই অবস্থান থেকে অনেক পথ ঘুরে বি অবস্থানে এসে পৌঁছালাম এবং এতে আমার 200 মিটার পথ আমরা অতিক্রম করলাম। তাহলে এ থেকে বি এর দূরত্বকে আমরা বলবো 200 মিটার। তার মানে 200 মিটার প্রকাশ করতে আমার দিকের প্রয়োজন হচ্ছে না, সেহেতু দূরত্ব হবে আমার কি একটি স্কেলার রাশি। স্কেলার রাশি, দূরত্ব হবে আমার কি স্কেলার রাশি। আর আমার যদি আমি এ থেকে বি পর্যন্ত সরাসরি দূরত্ব নির্ণয় করি, তাহলে আমার এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা হবে সেটা হবে আমার সরণ। অর্থাৎ আমার এ থেকে বি এর দিক প্রয়োজন হয়েছে, সেজন্য আমার এ থেকে বিটা হবে সরণ। সরণ হবে কি আমার ভেক্টর রাশি। ওকে, তাহলে আমি এ থেকে যদি আমি একটা সি বিন্দু নির্ণয় করতে চাই এবং এ সি এর যে যোগফল হবে, এ সি এর যে যোগফলের যে দূরত্বর পরিমাপটা হবে সেটা হবে আমার ভেক্টর রাশি। তাহলে আমরা বলতে পারি স্কেলার রাশির ক্ষেত্রে আমার কি শুধুমাত্র মানের প্রয়োজন হয়, আর ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়। এরপর আসি আমরা দ্রুতি ও বেগ সম্পর্কিত। যদি আমি কাউকে জিজ্ঞাসা করি, ধরি আমরা একটা মহাসড়কের সামনে দিয়ে একটা গাড়ি চলে গেল, মহাসড়কের উপর দিয়ে কেউ একজন সামনে দাঁড়িয়ে আছে এবং আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই গাড়িটা মানে কত স্পিডে গেছে আনুমানিক বলার জন্য। সে যদি একটা বলে দেয়, ধরি আমরা 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটার সামনে দিয়ে চলে গেল। এখন গাড়িটা যখন 20 মিটার পার সেকেন্ড বলছে, তখন শুধুমাত্র আমার মান প্রকাশ করছে, কোন দিকে গেছে এটা কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে এই 20 মিটার পার সেকেন্ডটা হবে দ্রুতি বা স্পিড। দ্রুতি বা স্পিড। যদি বলা হয় যে এই 20 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে চলে গেছে, তাহলে সেটা আমার মানের সাথে সাথে দিকও প্রকাশ করে। সেক্ষেত্রে আমার মান ও দিক দুটোই পাবো এবং আমরা এটা একটা ভেক্টর রাশি হিসেবে বলতে পারি। সেই ভেক্টর রাশিটা হচ্ছে বেগ। অর্থাৎ দ্রুতি ও বেগ একই, যখন মান শুধু প্রকাশ করা হচ্ছে তখন সেটাকে বলছে দ্রুতি, আর যখন মানের সাথে দিক প্রয়োজন হচ্ছে তখন সেটাকে বলছে বেগ। তাহলে আমরা বেগ বলতে পারি, বেগের সংজ্ঞাটা কি? সময়ের সাথে সরণের হারকে বেগ বলে। অর্থাৎ বেগ হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণ যদি আমার এল হয়, বেগ ভি এর মাত্রাটা কি হবে? এল টি, এবং এল টি ইনভার্স 1। এককটা কি হবে? একক হবে মিটার পার সেকেন্ড, অর্থাৎ
বেগের একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমার এটা কি হচ্ছে, দ্রুতীয় বেগের ক্ষেত্রে আমরা দেখছি দ্রুতি কেবল মান প্রকাশ করছে, বেগ মান ও দিক উভয়টি প্রকাশ করছে। এখন ধরি এই গাড়িটি বেগ আরও সময়ের সাথে বাড়ানো হলো, অর্থাৎ সামনে আরও আমার এটাকে বাড়ানো হবে, বেগ বৃদ্ধি পাবে। তাহলে বেগ যদি বৃদ্ধি পায়, সময়ের সাথে যদি বেগ বৃদ্ধি পায়, তখন আমরা আরেকটা রাশি সম্পর্কে জানতে পারবো, সেটার নাম হচ্ছে ত্বরণ বা এক্সিলারেশন। তাহলে ত্বরণ কি, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণ হবে বেগ বাই সময়। ত্বরণ হবে কি, বেগ বাই সময়। বেগ কি পাইছি আমি, সরণ বাই সময়, সরণ বাই সময় ইন্টু 1 বাই সময়, সরণ বাই সময় স্কোয়ার। তাহলে সরণ হচ্ছে এল, সময় হচ্ছে টি স্কোয়ার, এল টি ইনভার্স 2a। এটাই হচ্ছে আমার ত্বরণের মাত্রা। এককটা কি হবে তখন, একক হবে এম এস 2 ms ইনভার্স 2, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা তখন কি বলতে পারবো, ত্বরণ বলতে পারবো। তাহলে আমরা যা পড়লাম আমরা আরেকটু রিভিউ করি। আমরা স্থিতি ও গতি সম্পর্কে জানছি। সরলরৈখিক গতি, যে গতি মানে সোজা বা সমপথে চলমান থাকে তাকে সরলরৈখিক গতি বলে। ঘূর্ণন গতি হচ্ছে কোনো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বস্তু গতিশীল থাকে তাহলে ঘূর্ণন গতি বলে। চলন গতি হচ্ছে কোনো চলমান বস্তু কণা সবগুলো কণা যদি একদিকে গতিশীল থাকে তাকে চলন গতি বলে। পর্যাবৃত্ত গতি হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে কোনো বস্তু যদি একই গতিতে অতিক্রম করে তাহলে তার গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এছাড়া আমরা বললাম স্কেলার ও ভেক্টর রাশি, যে রাশির কেবল মান প্রকাশ করার জন্য কেবল মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি। এবং যে রাশি প্রকাশের জন্য মান ও দিক দুটোরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলা হয়। আর আমরা এই স্কেলার ও ভেক্টর সম্পর্কিত দুটি রাশি সম্পর্কে আরো বললাম, দূরত্ব ও সরণ। যদি কোনো দুটি বস্তুর দুটি বিন্দুর কোনো কেবল দিক ব্যতীত দূরত্ব পরিমাপ করা হয় সেটা তখন হবে আমার স্কেলার রাশি। আর যদি সোজাসুজি কোনো দিক পরিমাপ করা হয়, দূরত্ব পরিমাপ করা হয়, তখন সেটা হবে কি, সরণ। অর্থাৎ সরণটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের হার, অবস্থানের হারকে সরণ বলতেছে। আর বেগ কাকে বলছে, সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে অর্থাৎ অবস্থান পরিবর্তনের হারকে বলতেছে বেগ। তাহলে বেগ আমরা দেখতে পাচ্ছি একক মিটার মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 1, কিভাবে বের করছি দেখো, এবং একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এবং যদি এই বেগ কন্টিনিউয়াস করা হয় অর্থাৎ চলমান থাকে তাহলে সরণের সময়ের সাথে কি হবে, বেগটা বাড়বে, অর্থাৎ ত্বরণ হবে বেগ বাই সময়। তাহলে সরণ বাই সময়, এই যে বেগ থেকে আমরা নিয়েছিলাম সরণ বাই সময় এবং 1 বাই সময় দিয়া সময় স্কোয়ার, তাহলে এলটি ইনভার্স 2। অ্যাক্সিলারেশনের একক হচ্ছে এমএস ইনভার্স 2। তাহলে শিক্ষার্থীরা আগামী দিন তোমাদের হোমওয়ার্ক থাকবে গতি সম্পর্কিত রাশিগুলোর সংজ্ঞা, অর্থাৎ এই রাশিগুলোর সংজ্ঞা এবং এগুলোর বেগ, ত্বরণ এর মাত্রা ও একক, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং তোমরা নির্দিষ্ট দিনে হোমওয়ার্কগুলো জমা দিবে। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং এই অনলাইন ক্লাসের সাথেই থাকবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।